আজ আমরা একটা দেশের টিকে থাকার লড়াইয়ের এক অদ্ভুত গল্প নিয়ে আলোচনা করব। কিভাবে একটা আপাতদৃষ্টিতে চতুর কৌশল সময়ের সাথে সাথে তার স্রষ্টার জন্যই একটা বিরাট ফাঁদে পরিণত হয়। আজ আমরা পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কৌশল আর জঙ্গি গোষ্ঠীর ব্যবহার নিয়ে দুটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে পাওয়া তথ্যের গভীরে যাব। আমাদের হাতে দুটি অসাধারণ উৎস আছে। একটা হলো পল কাপুরের বই জেহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি এর একটি গভীর বিশ্লেষণ, যা বিষয়টাকে দেখছে একদম ঠান্ডা মাথার ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আর অন্যটি হল এই একই কৌশল নিয়ে হজরত মির্জা মাসরুর আহমদের নৈতিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। মানে এটা প্রশ্ন তুলেছে এই কৌশলের মানবিক ও আধ্যাত্মিক মূল্য নিয়ে। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এটা বোঝা যে একটা রাষ্ট্র কেন এমন একটা ঝুঁকিপূর্ণ কৌশল গ্রহণ করে আর এর দীর্ঘমেয়াদী পরিণতি কী হতে পারে, শুধুমাত্র কৌশলগত দিক থেকেই নয়, নৈতিকতার আয়নাতেও। একদম। মানে আমরা শুধু কি ঘটছে তা দেখব না, বরং কেন ঘটছে আর এর আসল পরিণতিটা কি সেটাই বোঝার চেষ্টা করব। আচ্ছা চলুন, শুরুতেই মূল প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করা কি রাষ্ট্রীয় ব্যর্থতার লক্ষণ, নাকি এটা একটা সুচিন্তিত রণকৌশল? আর কাপুরের লেখা থেকে তো মনে হচ্ছে এটা কোনো দুর্ঘটনা নয়। একদমই দুর্ঘটনা নয়। কাপুরের মূল যুক্তিটি হল এটা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা কোনো রোগ গোয়েন্দা সংস্থার কাজ নয়। এটা একটা পরিকল্পিত, কেন্দ্রীয়ভাবে পরিচালিত গ্র্যান্ড স্ট্র্যাটেজি। কাপুরের মতে এর মূল কারণ ভারতের তুলনায় পাকিস্তানের অপরিহার্য রাষ্ট্রীয় দুর্বলতা। মানে ভাবুন, আপনার একজন প্রতিবেশী আছে যে আপনার চেয়ে আয়তনে, জনসংখ্যায় এবং অর্থনৈতিক ও সামরিক শক্তিতে কয়েক গুণ বড়। সরাসরি যুদ্ধে জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে টিকে থাকার জন্য অপ্রচলিত পথের সন্ধান করতে হবে, এটাই কি যুক্তি? ঠিক তাই। কাপুর বলছেন এটা একটা শক্তিশালী প্রতিপক্ষকে কম খরচে ক্রমাগত ব্যতিব্যস্ত রাখার একটা উপায়। একে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ বলা যেতে পারে আর কি। দেখুন, উনি অন্যান্য তত্ত্ব যেমন লোভী সেনাবাহিনী বা গ্রিডি আর্মি তত্ত্বকে চ্যালেঞ্জ করেছেন। অনেকেই তো মনে করেন পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের ক্ষমতা আর বাজেট বাড়ানোর জন্যই এই সংঘাত জিয়ে রাখে। কিন্তু কাপুর বলছেন মূল চালিকা শক্তি প্রাতিষ্ঠানিক লোভ নয়, বরং রাষ্ট্রের টিকে থাকার এক গভীর ভয়। জঙ্গিদের ব্যবহার করা হয় প্রচলিত সামরিক ও অর্থনৈতিক ঘাটতি পূরণের জন্য। এটা একটা ক্ষতিপূরণের কৌশল। তার মানে কাপুরের চোখে এটা একটা ঠান্ডা মাথার কৌশলগত সিদ্ধান্ত, যা টিকে থাকার ভয় থেকে জন্ম নিয়েছে। কিন্তু এক মুহূর্তের জন্য যদি আমরা নৈতিকতার প্রশ্নটা সরিয়ে রাখি, তাহলে কি বলা যায় না যে কাপুরের দৃষ্টিকোণ থেকে এই কৌশলটি অন্তত স্বল্পমেয়াদে সফল হয়েছিল? ভারতকে বছরের পর বছর ধরে ব্যতিব্যস্ত রাখার ক্ষেত্রে এটা তো কাজ করেছে। স্বল্পমেয়াদী সাফল্যের একটা যুক্তি অবশ্যই আছে। কৌশলগত দিক থেকে দেখলে এটা ভারতকে একটা দীর্ঘস্থায়ী নিম্নস্তরের সংঘাতে জড়িয়ে রেখেছে, যার ফলে ভারতের সম্পদ এবং মনোযোগ সেদিকেই নিবদ্ধ থেকেছে। কিন্তু দেখুন, এখানেই আমাদের দ্বিতীয় উৎসটি পুরো আলোচনাকে ঘুরিয়ে দেয়। হজরত মির্জা মসরুর আহমেদের দৃষ্টিকোণ থেকে এই যুক্তিযুক্ত প্রতিক্রিয়া আসলে একটা মৌলিক নৈতিক ভুলের উপর নির্মিত। তার মতে এই কৌশলটা ইসলামের মূল নীতি লঙ্ঘন করে, যা বলে যে পরম ন্যায়বিচার ছাড়া কখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। অর্থাৎ কৌশলগতভাবে যা সঠিক মনে হচ্ছে, নৈতিকভাবে তা শুরুতেই ভুল পথে চালিত। একদম। তার যুক্তি হল, যখন কোনো সরকার নিজের নাগরিক বা প্রতিবেশীর অধিকার পূরণে ব্যর্থ হয়, তখনই তারা বিদ্রোহ এবং বিশৃঙ্খলার বীজ বপন করে। সংকীর্ণ জাতীয় স্বার্থের জন্য সহিংসতাকে উস্কে দেওয়াকে তিনি মানবতার উপর একটি কলঙ্ক হিসেবে দেখেন। সোজা কথায়, যে ভিত্তিটা অন্যায়ের ওপর দাঁড়িয়ে তার উপর একটা টেকসই রাষ্ট্রীয় কাঠামো তৈরি করা অসম্ভব। আর এখানেই তো ব্যাপারটা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই রাষ্ট্রীয় কৌশলের সাথে ধর্মকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলা হয়েছে। কাপুর তো ৭১ সালের পরাজয়ের পর জুলফিকার আলী ভুট্টো এবং বিশেষ করে জেনারেল জিয়াউল হকের অধীনে পাকিস্তানের ইসলামীকরণের দিকে ইঙ্গিত করেছেন। এটা কিভাবে হলো? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। ৭১ সালে যুদ্ধের পর পাকিস্তান শুধু ভৌগোলিকভাবেই দ্বিখণ্ডিত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। বলা যেতে পারে বঙ্গালী জাতীয়তাবাদের উত্থান প্রমাণ করে দিয়েছিল যে শুধু ধর্ম একটা রাষ্ট্রকে একত্রিত রাখার জন্য যথেষ্ট নয়। সেই আঘাতের পর
রাষ্ট্রের একটা নতুন আরও শক্তিশালী পরিচয়ের প্রয়োজন ছিল। আর যেহেতু পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল, তাই রাষ্ট্র নির্মাতারা ইসলামের ওপর আরও বেশি নির্ভর করতে শুরু করেন। আর সেই পরিচয়ের একটা বড় অংশই কি অন্যের পরিচয়ের বিপরীতে তৈরি করা হয়েছিল? হ্যাঁ, হিন্দু ভারতের প্রতি একটা বিরোধী অবস্থানই হয়ে ওঠে পাকিস্তানি জাতীয়তাবাদের মূল ভিত্তি। কাপুর উল্লেখ করেছেন যে কাশ্মীর বিরোধকে নিঃস্ব একটা ভূখণ্ডে লড়াই হিসেবে না দেখে একে পাকিস্তানি জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ধর্মকে রাষ্ট্রের টিকে থাকার জন্য এবং জনগণকে একত্রিত করার জন্য একটা অপরিহার্য রাজনৈতিক হাতিয়ার বানানো হয়। তার মানে বিশ্বাসকে ব্যবহার করা হলো জাতি গঠনের কাজে। কিন্তু আমাদের অন্য উৎসটি একে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বলছে। এর পরিণতিগুলো তো ভয়াবহ হওয়ার কথা। এবং ভয়াবহ হয়েছেও। দ্বিতীয় উৎসটি এর পরিণতিগুলো স্পষ্টভাবে তুলে ধরেছে, যেমন জাতিগত পরিচয়, ধরুন বলুজ বা সিন্ধি পরিচয়কে দমন করা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বৈষম্যমূলক আইন তৈরি করা। এর সবচেয়ে বড় উদাহরণ হল আহমদী মুসলিমদের বিরুদ্ধে অধ্যাদেশ XX, যেখানে তাদের নিজেদের মুসলিম পরিচয় প্রকাশ করাকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর ফলে কি হল? সামাজিক সংহতি পুরোপুরি ভেঙে পড়ল। যে বিশ্বাস মানুষকে নৈতিক পথ দেখানোর কথা, সেটি বিভেদ তৈরি আর গণপ্রতারণার একটা রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়। কিন্তু এই ধরনের ছায়াযুদ্ধ চালানোর জন্য তো একটা বিশাল বীমা পলিসি দরকার, তাই না? এমন কিছু যা প্রতিপক্ষকে সরাসরি বড় ধরনের হামলা থেকে বিরত রাখবে। আর এখানেই তো পারমাণবিক অস্ত্রের দিকটা চলে আসে, যা সব কিছুকে আরও জটিল করে তোলে। ঠিক ধরেছেন। আর এটা আমাদের আলোচনার সম্ভবত সবচেয়ে চমকপ্রদ অংশে নিয়ে আসে। তাপুর একটা আকর্ষণীয় ধারণা দিয়েছেন, স্থিতিশীলতা অস্থিতিশীলতার প্যারাডক্স বা স্টেবিলিটি ইনস্টেবিলিটি প্যারাডক্স। এই স্থিতিশীলতা অস্থিতিশীলতার প্যারাডক্স বিষয়টা শুনে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। এটা তো স্ববিরোধী শোনাচ্ছে। তার মানে আপনি বলছেন যে অস্ত্রটা শান্তি আনার কথা, সেটাই ছোট ছোট অশান্তিকে উস্কে দিচ্ছে। এটা কি করে সম্ভব? ব্যাপারটা ঠিক তাই। এর মূল কথা হল পারমাণবিক অস্ত্র দুটি দেশের মধ্যে বড় আকারের প্রচলিত যুদ্ধকে, মানে যাকে আমরা বলি স্থিতিশীলতা, সেটাকে প্রায় অসম্ভব করে তোলে। কারণ এর পরিণতি হবে উভয় পক্ষের জন্য ভয়াবহ ধ্বংস। একে বলা হয় মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা MAD। কিন্তু মজাটা হল, এই যে বড় যুদ্ধের ভয় নেই, এই নিরাপত্তাবোধই নিম্ন স্তরের সংঘাতকে অর্থাৎ অস্থিতিশীলতাকে উৎসাহিত করে। একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়? অবশ্যই। ভাবুন, দুজন মানুষ একটা পেট্রোলের গোদামে দাঁড়িয়ে আছে, আর দুজনের হাতেই একটা করে জ্বলন্ত মশাল। কেউই একে অপরের দিকে মশাল ছুঁড়ে মারবে না, কারণ তাতে পুরো গোদাম উড়ে যাবে আর দুজনেই মারা পড়বে। এটাই হলো স্থিতিশীলতা। কিন্তু যেহেতু তারা জানে যে অন্যজন মশাল ছুড়বে না, তাই তারা একে অপরকে ধাক্কা দেওয়া, ঘুষি মারা বা ছোটখাটো আঘাত করার সাহস পায়। এটাই অস্থিতিশীলতা। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা তার জঙ্গি প্রক্সিদের জন্য ঠিক এই রকম একটা ঢাল বা পারমাণবিক ছাতা হিসেবে কাজ করে। এর ফলেই তো কার্গিল যুদ্ধ বা মুম্বাই হামলার মতো বড় ঘটনার পরেও ভারত পূর্ণমাত্রার প্রচলিত প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে দ্বিধা করে, কারণ তাতে সংঘাত পারমাণবিক যুদ্ধের দিকে গড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অবিশ্বাস্য। তার মানে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটাই ছোট ছোট যুদ্ধকে একরকম লাইসেন্স দিয়ে দিচ্ছে। এটা তো এক কথায় ভয়ঙ্কর একটি খেলা। এই বিপজ্জনক খেলার বিরুদ্ধে নৈতিক যুক্তিটা কি? হজরত মির্জা মসরুর আহমদ এটিকে একটা দাহ্য মিশ্রণ বলে অভিহিত করেছেন, যা একটা অস্তিত্বের সংকট তৈরি করে। তিনি পারমাণবিক অস্ত্রকে শান্তিরক্ষার ঢাল বা ডিটারেন্ট হিসেবে দেখার ধারণারই তীব্র বিরোধিতা করেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এর ধ্বংসের দীর্ঘস্থায়ী পথের বিষয়ে সতর্ক করেছেন। তার মতে কোনো পারমাণবিক সংঘাতের ফলে যে কৌশলগত লাভই হোক না কেন, তা ভবিষ্যৎ প্রজন্মের অবর্ণনীয় কষ্টের তুলনায় একেবারেই অর্থহীন। তিনি এটিকে কেবল পাকিস্তানের নয়, বরং বিশ্বের শক্তিশালী দেশগুলোর বিশ্বজনীন কল্যাণের মূল্যবোধ বজায় রাখতে ব্যর্থতা হিসেবে দেখেন। তাহলে এই সব কিছুর মানে পাকিস্তানের জন্য কি দাঁড়ালো? এই ঠান্ডা মাথার কৌশল, ধর্মের ব্যবহার আর পারমাণবিক ঢাল, এই সব কিছু মিলিয়ে কি পাকিস্তান সফল হয়েছে?
এখানেই কাপুর তার আরেকটি মোক্ষম ধারণা নিয়ে এসছেন, জিহাদ প্যারাডক্স। হ্যাঁ, এবং এটাই সেই চূড়ান্ত পর্যায়ে যেখানে পুরো কৌশলটি বুমেরাং করে। সোজা কথায় জিহাদ প্যারাডক্স হল সেই পরিস্থিতি যেখানে এজেন্ট বা প্রতিনিধি তার প্রিন্সিপাল বা নিয়োগকর্তার বিরুদ্ধেই চলে যায়। অর্থনীতিতে একে প্রিন্সিপাল এজেন্ট প্রবলেম বলা হয়। মানে আপনি যাকে নিজের কাজ করার জন্য তৈরি করেছেন, একটা সময়ে গিয়ে তার নিজের স্বার্থ তৈরি হয় এবং সে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা অনেকটা সেই ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্পের মতো, যেখানে সৃষ্ট দানবী তার স্রষ্টার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। চমৎকার উপমা, ঠিক নাই? যে জঙ্গি গোষ্ঠীগুলোকে রাষ্ট্র ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করেছিল বা সমর্থন দিয়েছিল, তাদের স্বার্থ একটা সময়ে গিয়ে রাষ্ট্রের স্বার্থ থেকে ভিন্ন হয়ে যায়। এর সবচেয়ে বড় এবং ভয়াবহ উদাহরণ হল তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি। এই গোষ্ঠীটি মূলত আফগান তালেবানের আদলে তৈরি হয়েছিল, কিন্তু 9/11-এর পর যখন পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সহযোগী হল, তখন টিটিপির স্বার্থের সাথে রাষ্ট্রের স্বার্থের সরাসরি সংঘাত শুরু হল। ফলস্বরূপ তারা পাকিস্তানি রাষ্ট্রের উপরই ভয়াবহ সব আক্রমণ শুরু করল। যে হাতিয়ারটি প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল, সেটি নিজের ঘরের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াল। আর এখানেই তো কৌশলগত বিশ্লেষণ আর নৈতিক ক্রিটিক দুটো যেন একই বিন্দুতে এসে মিলে যায়। আমাদের একটি উৎসে কাপুরের গবেষণার ফলাফলের সাথে নৈতিক ব্যাখ্যার একটা সুন্দর তুলনা করা হয়েছে। যেমন কাপুরের এই স্বার্থের ভিন্নতা বা ডাইভার্জেন্স অফ ইন্টারেস্টসকে অন্য উৎসটি ব্যাখ্যা করেছে এক চিরন্তন সত্য দিয়ে। হ্যাঁ, সেখানে বলা হয়েছে এটি একটি ঐশ্বরিক আইন, অন্যায় এবং নিষ্ঠুরতা অবশেষে অপরাধীকে গ্রাস করে। যা কৌশলগতভাবে একটা ব্লোব্যাক বা অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তা কর্মফল বা ঐশ্বরিক ন্যায়বিচারেরই প্রতিফলন। আমরা যদি এটাকে আরও বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে দেখব এই কৌশলটি রাষ্ট্রের ভেতরটাকেও ধীরে ধীরে ফাঁপা করে দেয়। দেশের বাজেটের একটা বড় অংশ যখন সামরিক এবং এই ধরনের গোপন কার্যকলাপে ব্যয় হয়, তখন স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি খাতগুলো অবহেলিত হয়। এটি দেশের অর্থনৈতিক অবক্ষয় ঘটায়। এবং আন্তর্জাতিকভাবেও তো এর একটা বড় প্রভাব আছে। অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনের রাষ্ট্র একঘরে হয়ে পড়ে। ক্রমাগত সত্যকে আড়াল করার চেষ্টা এবং প্রতারণার আশ্রয় নেওয়া শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং অভ্যন্তরীণ অবক্ষয় ডেকে আনে। একটি উৎস যেমন বলছে যে সরকার তার দরিদ্র জনগণের কল্যাণে অবহেলা করে, সে তার শাসনের নৈতিক অধিকার হারায়। তাহলে দেখা যাচ্ছে কৌশলগত এবং নৈতিক দুই দৃষ্টিকোণ থেকেই এই পথটি দীর্ঘমেয়াদে টেকসই নয়। দুটো উৎসই দুটি ভিন্ন রাস্তা ধরে হেঁটে একই সিদ্ধান্তে পৌঁছেছে। একটা মৌলিক পরিবর্তন প্রয়োজন, পাকিস্তান রাষ্ট্রের একটি পুঙ্খানুপুঙ্খ পুনর্গঠন। এই পরিবর্তনটা কেমন হতে পারে? কাপুরের জন্য এই পুনর্গঠন মূলত রাজনৈতিক এবং সামাজিক। এর অর্থ হল ভারতের প্রতি যে বিরোধী পরিচয় বা অপোজিশনাল আইডেন্টিটি, তা থেকে বেরিয়ে আসা। জাতীয়তাবাদের জন্য একটা নতুন ভিত্তি খুঁজে বের করা, যা কেবল কাশ্মীর বা হিন্দু বিদ্বেষের উপর নির্ভরশীল নয়। এর জন্য প্রয়োজন একটা শক্তিশালী বেসামরিক সরকার, অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার উপর জোর দেওয়া। আর দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে এই পুনর্গঠন কি কেবল নীতি পরিবর্তনের বিষয়? না, হজরত মির্জা মসরুর আহমদের জন্য এটা আরও অনেক গভীর একটা বিষয়। এটা কেবল নীতি পরিবর্তনের বিষয় নয়, এটা একটা আধ্যাত্মিক এবং নৈতিক রূপান্তরের আহ্বান। তিনি বলেন, তথাকথিত তলোয়ারের জিহাদ ত্যাগ করে প্রেম, করুণা এবং সহানুভূতির জিহাদ গ্রহণ করতে হবে। এর জন্য প্রয়োজন পরম ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, শুধু নিজের দেশের ভেতরে নয়, প্রতিবেশীদের সাথেও। ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করা, যাতে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না যায়, এবং সবশেষে সৃষ্টার দিকে ফিরে যাওয়া। তার মতে, যতক্ষণ পর্যন্ত জাতিগুলো তাদের স্রষ্টাকে চিনে না এবং মানুষের অধিকারকে ভূখণ্ডের ঊর্ধ্বে স্থান না দেয়, ততক্ষণ পর্যন্ত কোনোদিনই স্থায়ী শান্তি সম্ভব নয়। দুটি সম্পূর্ণ ভিন্ন সমাধান, একটি কাঠামোগত, অন্যটি আত্মিক। এই পুরো আলোচনাটা আমাদের জন্য একটা অসাধারণ ভাবনা রেখে যায়। অবশ্যই। এই আলোচনা থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। উৎসগুলো দেখিয়েছে কিভাবে একটা রাষ্ট্রের টিকে থাকার ভয় বা দুর্বলতা থেকে জন্ম নেওয়া একটা কৌশল ধীরে ধীরে সেই রাষ্ট্রের পরিচয়ের অংশ হয়ে উঠতে পারে।
এটা যে কোনো জাতি বা প্রতিষ্ঠানের জন্য একটা বড় প্রশ্ন। আমাদের টিকে থাকার জন্য আমরা যে সরঞ্জাম তৈরি করি, কোন পর্যায়ে গিয়ে সেই সরঞ্জামই আমাদের অস্তিত্ব এবং নৈতিক ভিত্তির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। যে ঢালটি আমরা নিজেদের রক্ষা করার জন্য তৈরি করি, কখন সেটি আমাদের কারাগারে পরিণত হয়।